বিশেষ করে 2008 সালের পরে ন্যূনতম ভোট দিতে পারা যে গণতন্ত্র সেইটুকু যখন আর থাকলো না, অনাচারের একটা ছিটমহলে পরিণত হলো ভারতের জন্য বাংলাদেশ। যে এই পর্যন্ত যতগুলো চুক্তি আমরা সম্পাদন করেছি এবং গত জুনেও 2024 জুনেও সম্ভবত 10টা আপনার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার স্বাক্ষরিত হয়েছে, এগুলো আইনগত ইমপ্লিকেশন নেই, কিন্তু তারপরও কি হয়েছে এগুলা এর সাথে এই সামরিকগতভাবেও বেশ কিছু ইস্যু ছিল, এগুলা কি হয়েছে সেগুলো আসলে জনসম্মুখে প্রকাশ করা এবং সমস্ত ধরনের চুক্তি জনসম্মুখে প্রকাশ করে আমাদের এটা বুঝতে যাওয়া জরুরি আসলে বাংলাদেশের স্বার্থ কিভাবে অরক্ষিত হয়েছে কিংবা অন্য কেউ কুক্ষিগত করে নিয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় সেন্সিটিভিটিটা হচ্ছে ভারতের যে 7টি উত্তর পূর্বে যে আপনার রাজ্য আছে নর্থ ইস্টের, সেই 7 রাজ্যের যে বিদ্রোহ, সেই বিদ্রোহকে ঘিরে ওভার সেন্সিটিভিটি ভারতের আছে বাংলাদেশকে নিয়ে, এবং তার প্রেক্ষিতেই কিন্তু আমরা কাটাতারের বিষয়টাও দেখেছিলাম এবং ক্রস বর্ডার ইমিগ্রেশনটা কতটা সেন্সিটিভিটি ক্রিয়েট করেছিল 80-র দশকে বাংলাদেশ ভারত সম্পর্কে। এবং এই সিকিউরিটি কনসার্নকে অ্যাড্রেস করার জন্য ভারত কিন্তু বিভিন্ন সময়ে, বিশেষ করে এই 7 সিস্টার যাদেরকে বলি, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আঞ্চলিক সহযোগিতার ইস্যুটা ভিন্ন কিছু ধারাও তৈরি হয়েছিল 90 এবং 90-এর দশকের মাঝখান থেকে শেষ পর্যন্ত আমরা এই সাব রিজিওনাল ইকোনমিক গ্রোথের আইডিয়াটা কিংবা গ্রোথ ট্রায়াঙ্গেলের আইডিয়াগুলো কিন্তু আমরা দেখেছি। এবং সেই সময় ভারত বাংলাদেশের আধিপত্যের সম্পর্কটা এত খোলামেলা ছিল না, কিন্তু এই খোলামেলাটা হওয়ার মধ্য দিয়ে আমি মনে করছি বিশেষ করে যখন গণতান্ত্রিক নির্বাচন, ন্যূনতম যে নির্বাচনী গণতন্ত্র যখন ছিল, এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক ধরনের নেগোসিয়েশন রিনেগোসিয়েশনের মধ্যে দিয়ে যেতে বাধ্য হতো। কারণ আমরা এক সময় দেখছি আওয়ামী লীগ আসছে, পরে আবার বিএনপি আসছে, আবার আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, যার জন্য ভারতের ক্ষেত্রে তাদের দর্শনগত অন্তত পক্ষে আপাত দৃষ্টিতে কিছু পার্থক্য থাকার কারণে এইসব ক্ষেত্রে কিন্তু কিছু নেগোসিয়েশন কিংবা রিনেগোসিয়েশনের সুযোগ ছিল। কিন্তু পরবর্তীতে বিশেষ করে 2008 সালের পরে ন্যূনতম যে নির্বাচনী গণতন্ত্র, অন্য গণতন্ত্র আমি বাদ দিলাম, অন্ততপক্ষে ভোট দিতে পারা যে গণতন্ত্র সেইটুকু যখন আর থাকলো না, মূলত বাংলাদেশকে আমি ভারত সম্পর্কের ক্ষেত্রে শুধু আধিপত্যের লেন্স দিয়ে দেখতে চাই না, অনাচারের একটা ছিটমহলে পরিণত হলো ভারতের জন্য বাংলাদেশ। অনাচারের ছিটমহল কেন? আধিপত্যের আমরা যদি বর্ণনা করি, আমরা জানি যে রাজনৈতিক আধিপত্য বলতে কি বুঝি। অনাচারের ছিটমহল এই জন্যে যে তার আধিপত্যের মানে এত বেশি প্রবল হলো, তাতে বাংলাদেশের ফিজিক্যাল এক্সিস্টেন্স এই অর্থে, তার প্রকৃতি অর্থে, তার মানুষ অর্থে, আমরা যদি রামপালকে বিবেচনায় নেই, আমরা যদি নদীগুলোকে বিবেচনায় নেই, এগুলার ফিজিক্যাল এক্সিস্টেন্স কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেল এবং সীমান্ত হত্যা নিয়মিত ঘটতে থাকলো, যার ফলে যেটাকে ভারত নিরাপত্তা আঙিনা হিসেবে দেখছিল সেটা আসলে পরিবর্তিত হয়ে একটা আধিপত্য এবং অনাচারের ছিটমহলে পরিণত হয়েছে, বিশেষ করে এই স্বৈরাচারী আমলে। এবং সেই ছিটমহলের দায়িত্বে যিনি ছিলেন এখন ওনাকে তারা সুরক্ষা দিচ্ছেন ভারতে। তার মানে কী ধরনের সম্পর্ক তৈরি হলো, এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা শেষ পর্যন্ত ছিটমহলের যিনি দায়িত্ব পেয়েছিলেন তার সাথে ভারতের যারা শাসক আছেন তাদের ব্যক্তিগত সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। তার মানে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা নন এক্সিস্টেন্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে। এবং বিশেষ করে এই পরিবর্তনের মধ্য দিয়ে ভারতের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে এটা খুবই স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে বিবেচনায় নিতেও তাদের কষ্ট, যেহেতু সেই ছিটমহলের দায়িত্বে যিনি ছিলেন তিনি এখন আসলে নেই। এবং যেই কথাটা বলছিলাম যে ফিজিক্যাল এক্সিস্টেন্সের ক্ষেত্রে আমাদের 54টা নদী, আমাদের যারা আমরা এখানকার অধিবাসী আছি, প্রাণ প্রকৃতি, এই 54টা নদীর চলমান থাকাটা খুবই জরুরি। কিন্তু যেই উপায়ে ভারত বাঁধ নির্মাণ করছে নিজের স্বার্থে, তার মধ্য দিয়ে আমরা কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যেও পড়ছি। তার সাথে জলবায়ুগত সংকট তো আছেই। এখন মূল যে আলোচনাটা যদি আসি, যে আমরা ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা আমরা তো স্লোগান দিই, কিন্তু বিশেষ করে তিস্তার নদী নিয়ে যে আমাদের চুক্তির ক্ষেত্রে ভারতের একটা নিজস্ব স্লোগান আছে, দিল্লি না পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ। এবং আমরা কখনো কখনো আশায় বুক বাঁধি, বিশেষ করে মনমোহন সিং যখন 2011 সালে আসার প্রাককালে আমরা মনে করছিলাম তখন একটা চুক্তির ড্রাফটও তৈরি হয়ে গেছিল,
তাতে মনে করা হচ্ছিল বাংলাদেশ 42% পানি শেয়ার পাবে, ইন্ডিয়া 37%, আর বাকিটা প্রকৃতিগতভাবে ব্যবহৃত হবে। এরকম একটা সম্ভাবনা যখন তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু আর কিছুই হয়নি। ইভেন 2024 জুনে সম্ভবত 15 দিনের বিরতি দিয়ে তখনকার যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, উনি 15 দিনের গ্যাপে ইন্ডিয়া দুবার ভিজিট করেছিলেন, এবং তখনও কিন্তু এটা আশাবাদ ছিল যে বোধহয় এই চুক্তিটা শেষ পর্যন্ত স্বাক্ষরই হয়ে যাবে। এবং এই চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে একটা খুব আমাদের মধ্যে একটা ভাবনা ছিল, বিশেষ করে ভারতের অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক কৌশলগত স্বার্থ বিবেচনা করে তাদের রেল ট্রানজিট কিংবা রোড ট্রানজিট এগুলো ভারতের জন্য খুবই, পোর্টের ব্যবহার এগুলো ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং মনে করা হচ্ছিল যে এগুলাকে আমরা বার্গেনিং টুল হিসাবে ব্যবহার করব, বিশেষ করে এই ওয়াটার শেয়ারিং নিয়ে যে আমাদের সাথে যে সংকটটা আছে ভারতের, সেটা মোকাবেলা করার ক্ষেত্রে। কিন্তু আমরা কিন্তু সেগুলোই করলাম না, কেননা সে নিরাপত্তাগত আঙিনা থেকে যেভাবে ভারতের পররাষ্ট্রনীতি যারা প্রণয়ন করেন যেভাবে দেখতেন, সেখান থেকে আমরা আসলে একেবারে আধিপত্য এবং অনাচারের একটা ছিটমহলে পরিণত হয়েছিলাম, যার জন্য আমাদের স্বার্থ কোনোভাবে আর গুরুত্ব পায়নি। এখন আমি তিস্তা নদীর এই চুক্তি নিয়ে এই যে ব্যাডমিন্টনের মতো পিংপং কিংবা টেবিল টেনিসের পিংপং এর মতো, যে একবার এদিকে রাজ্য সরকার একবার কেন্দ্রীয় সরকার, এবং আমাদেরকে ওই ধারণা দেওয়া হয় যে পশ্চিমবঙ্গ ছাড়া বোধহয় এটা সম্ভব না। কিন্তু এই ধারণাটা যে পুরো মাত্রায় সঠিক না, সেটা আপনি যদি ভারতীয় সংবিধান দেখেন খুবই স্পষ্ট করে দেওয়া আছে, এবং তার সাথে বেশ কিছু উদাহরণ আছে যার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার আসলে চুক্তি করার ক্ষেত্রে, চুক্তি চর্চা করার ক্ষেত্রে, চুক্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকাটাই হচ্ছে প্রধান। দিল্লি হচ্ছে তাদের মূল স্ট্যাবলিশমেন্ট কেন্দ্রীয় সরকারের, এবং এটা দিল্লির দায়িত্ব পশ্চিমবঙ্গের সাথে এই টানাটানি কিংবা পশ্চিমবঙ্গের দিকে বল ঠেলে না দিয়ে তিস্তা চুক্তি অতি সত্বর সম্পাদন করা দাবিটা আমাদের তোলা উচিত এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করে। এবং তার সাথে আমি যুক্ত করতে চাই যে এই পর্যন্ত যতগুলো চুক্তি আমরা সম্পাদন করেছি, এবং গত জুনেও 2024 জুনেও সম্ভবত 10টা আপনার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার স্বাক্ষরিত হয়েছে, এগুলো আইনগত ইমপ্লিকেশন নেই, কিন্তু তারপরও কি হয়েছে এগুলা, এর সাথে এই সামরিকগতভাবেও বেশ কিছু ইস্যু ছিল, এগুলা কি হয়েছে সেগুলো আসলে জনসম্মুখে প্রকাশ করা, এবং সমস্ত ধরনের চুক্তি জনসম্মুখে প্রকাশ করে আমাদের এটা বুঝতে যাওয়া জরুরি আসলে বাংলাদেশের স্বার্থ কিভাবে অরক্ষিত হয়েছে কিংবা অন্য কেউ কুক্ষিগত করে নিয়েছে, এবং সেটা হলেও এই দাবিটা আমরা তুলতে পারবো। এবং আমরা যে আজকে সমতার ভিত্তিতে কিংবা আপনার ফেয়ারনেসের ভিত্তিতে যে আমরা পররাষ্ট্রনীতির কথা বলছি, এই চুক্তিগুলো প্রকাশ না হলে আমরা বুঝতে পারবো না যে আমাদের বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এখনো ছিটমল হয়ে আছি। শুধুমাত্র ক্ষমতায় এখন নেই বলে যে আমরা ছিটমহল হিসেবে কাজ করছি না, যেহেতু চুক্তিগুলো এখনো বহাল আছে, যে চুক্তিগুলা শুধুমাত্র আধিপত্যের না, এই চুক্তিগুলা অপারেশনের। যদি আপনি রামপাল চুক্তির কথা বলেন, যার মধ্য দিয়ে সুন্দরবন কিভাবে এখন পর্যন্ত একেবারে ঝুঁকির মধ্যে আছে, আমাদের নদীগুলোর চুক্তিগুলো সুসম্পন্নভাবে সম্পাদিত না হওয়ার কারণে আমাদের স্বার্থ রক্ষা করে সেগুলো কি ধরনের ঝুঁকির মধ্যে আছে, এবং শেষ পর্যন্ত সীমান্ত হত্যাকেও যদি আমরা বিবেচনা নেই, তাহলে আমাদের যে ফিজিক্যাল এক্সিস্টেন্স প্রতি মুহূর্তে কিভাবে আমাদের ঝুঁকির মধ্যে থাকে, সেগুলো যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা এখনো শুধুমাত্র কারো অনুপস্থিতিতেই ছিটমহলের বিলুপ্তি ঘটে না, বরং যেই চুক্তিগুলোর মধ্য দিয়ে এই ছিটমহল তৈরি করা হচ্ছে, এই চুক্তিগুলোর বিলুপ্তি এবং এই চুক্তিগুলোর বাতিল করাটা খুবই প্রয়োজন, এবং এই আওয়াজটাই যেন আমরা তুলি। শুধুমাত্র আইডেন্টিটি পলিটিক্সের ঘেরাটোপে না পড়ে উত্তেজিত কথাবার্তা আমরা বলছি, কিন্তু মূল সংকটের জায়গাগুলো আমরা নজর দিচ্ছি না, এবং এটা অনেকেই চায়, যারা দুষ্ট শাসক গোষ্ঠী তারা চায় আমরা মূল যেই সংকটগুলো সেখান থেকে দৃষ্টি সরিয়ে আমরা নিজেদের মধ্যে এই আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে দিয়ে বিভক্ত হই। এই বিভক্তি রাজনীতি থেকে সরে এসে সত্যিকার বাংলাদেশ গড়তে চাইলে ঐক্যবদ্ধ হই।